এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক। এটা আমার কমন সেন্স বলে। তিনটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, চটচট করে বলবেন। জি, হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেইটা হলো শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কথিত সংবাদ সম্মেলন। অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখা একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেটার জন্য দুই পক্ষের হচ্ছে ঝাড় দুই পক্ষের হলো ঝাড়ি হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি। আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবী সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত কমনা, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে। 2 দিন কেন, এর আগের থেকেই উনি আসবেন। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছিলেন যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আপনি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে নাই। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোনো সরকারই সেটা দায় নেবে না। ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার। মানে একটা ভয়াবহ অবস্থা। ধীরে ধীরে আমার এই পরিবর্তনে বাংলাদেশে তো আমি আছি, হাসান ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ। এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়েম ভাই কথা বলবে হাসনাত কায়েম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে, 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই। তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়। সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি করে আনতে পারতো। কিন্তু আপনি তো বেশি না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষটা আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে। তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না। সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি? সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার। আপনি আসেন মামলা, আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামা একই রকম আছে। তাহলে বলতে পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসত কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে? দুর্ভোগটা একই রকম আছে। সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা,
যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। Okay. তো মানুষ তো এখন বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটা কি আপনি কোনো কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। ভাই শুনেন, হ্যাঁ। আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, হ্যাঁ। বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। তিনটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, চটচট করে বলে দেন। জি। হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে ওনার বয়স, উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আচ্ছা, ঘেরাও করে বিচারক চেঞ্জ করা হচ্ছে, এইটাতে যায় যেই 30,000 লোক এটাতে অংশগ্রহণ করতেছে তাদের কি সুবিধা? আমি যদি দেখি যে একটা মিডিয়া দখল করতে যাইতেছে, বা মিডিয়ার এই সাংবাদিক ভালো না, ওইটাকে বাদ দিতে হবে, ওইটাকে নিতে হবে, ওইটার সুবিধাভোগীটা কারা? বা এই যে কালকে নয়ন সাহেব বা এর আগের দিন আম্মার সাহেবকে যারা সমর্থন করতেছে তারা কি সুবিধাটা পায়? মানে আমি তো তাদের সাধারণই লোকই মনে হয় আমার তাদের। অনেকগুলো ব্যাপার আছে। খালেদ ভাই, আপনি শোনেন, ক্ষমতার সঙ্গে নয়ন বা আমি নাম না বলি, এরকম মানুষরা একেবারে খুব স্ট্রংলি কানেক্টেড, যাকে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকে। রাইট। তো এইরকম একটা ছেলের পাশে যখন সে থাকবে, তার পরিবার নিরাপদ থাকবে, তার আরেক জায়গায় চাঁদাবাজি করে টাকা আনাটা সহজ হবে, তার এলাকায় হুমকি ধামকি দিয়ে একটা ক্ষমতা বলয় তৈরি করা তার জন্য সহজ হবে। সো নয়নের পেছনে বা এরকম মানুষের পেছনে, আম্মারের পেছনে তারা থাকবে। এদেরকে দিয়ে আপনি জনসমর্থন বা এটাকে জনগণ হিসেবে আল্লাহর ওয়াস্তে ধরে নেয়, এটা জনগণ না, জনসমর্থন না, একটা গোষ্ঠী যারা এখান থেকে পার্সোনালি বেনিফিট নেবে, বেনিফিটেড হবে তারা। আমি যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে মানুষ কয়েকটা কারণে আসে, সম্মানের জন্য। 80 দশক 90 দশকের পরে আসলো টাকার জন্য, যেখানে 1 টাকা বিনিয়োগ করতে হয় না, 100 কোটি টাকা বানানো যায়। আর 3 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করা, এই দখল সেই দখল, এই একে হুমকি তাকে হুমকি, ধর্ষণ, এই ধরনের অপরাধ করা। মানে আপনি যে কোনো ফৌজদারি অপরাধ করে পার পাবেন যদি আপনি ক্ষমতার সঙ্গে থাকেন। হাসান কালাম ভাই যেটা বলে যে একটা বিরোধী দলের কাউকে আপনি ধর্ষণের মামলায় পাবেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ধর্ষণ দিয়ে সার্চ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব আসতো। এখন ধর্ষণ দিয়ে সার্চ করবেন, আপনি পাবেন যুব দল, ছাত্র দল, আবার পাবেন হলো জামাতের লোকজন, জামাতের এমপি, এটসেট্রা এটসেট্রা। ইন্টারেস্টিং কথা বলছে হাসান কালাম ভাই। হ্যাঁ, এটার সাথে ক্ষমতা একেবারে ডাইরেক্টলি, ধর্ষণ টর্ষণের মতো অপরাধ বা ফৌজদারি অপরাধের সাথে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক থাকে। ঠিক আছে? তো এইগুলোর সাথে আপনি জনসমর্থন ইয়ে করতে পারবেন। আর মাজার ভাঙা যেটা, সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, তারা আরেক গ্রুপ অফ পিপলকে বুঝাইতে সমর্থ হয় যে এইটা করলে তুমি বেহেশতে যাইতে পারবা। এটা যেটা হচ্ছে ওটা আল্লাহ এবং রাসূলের অবমাননা হচ্ছে, ধর্মের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা হচ্ছে। ওটা ভাঙো, ওটা ভাঙলে তোমার ইয়ে হবে। আর চ্যানেল দখলের কথা যেটা বললেন, সেটাতে লাভবান হবে হয়তো 5টা মানুষ, ভয়াবহ রকম অর্থ তারা একটা চ্যানেলের মাধ্যমে লাভ করবে, কিন্তু সেটা আবার ট্রিকল ডাউন পদ্ধতিতে ওই যে যারা হেলমেট পরে দখল করতে গেল তাদের হাতেও কিছু কিছু আসবে। এটা মানে মাজার দখল, মাজার ভাঙা আর চ্যানেল ভাঙা দুই জিনিস।
আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না, মানে আসলে আমেরিকার দিনের হিসাবে বাংলাদেশের হিসাবে আরেকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েমের জন্য। একটু সংক্ষেপে একটু বললেন বেরসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়, খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-র দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে। এটা থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপির যেটা, তারা তো এত বছর বাংলাদেশের জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলে ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার, মানে একই সিস্টেম, একই ফর্মুলা, মানে মানে একদম ঢাকায় ফর্মুলা, ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি রুমিন, খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করে না, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায়, তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান পরবর্তীতে প্রধানমন্ত্রী হতেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন এই ইন্টারনেটের যুগে আপনি কি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা এটা যখন তারা করে, তখন যেটা হয় যে আগের সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করেছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই। আমি সবার সুস্থ ন্যায় বিচার চাই। এমনকি আমি
জামাতে ইসলাম মানে আমি অনেকে বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো আমি বলেছিলাম যে ইউ ক্যানট গিভ আ ডগ আ ব্যাড নেম এন্ড কিল ইট, এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো, আপনার ভালো না লাগলেও বলবো।